নমস্কার, দীপক মান্তি উৎকল বার্তায় প্রত্যেককে স্বাগত জানাই। হাতিরামপুরে নেমেছিলাম, যাচ্ছি ধ্বজামণিপুর। হাতিরামপুরে নামার পরে আনন্দ আসে ধ্বজামণিপুর থেকে, সে আনন্দ ভাই আমাকে নিয়ে যাচ্ছে। মোটরসাইকেলে যেতে যেতে শ্যুট করছি বলে একটু কেঁপে যাচ্ছে ভিডিওটা, আশা করি ভুল বুঝবেন না। আমি ঠিক ক্যানেলের পাশ দিয়ে যাচ্ছি, এটা শিলাবতীর ক্যানেল, তার পাশ দিয়ে চলেছি ধ্বজামণিপুর গ্রামে। আজকে সেখানে রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে, 100 বছরের উপরের এই মন্দির, সেখানে পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে, সেই কারণে আমার যাওয়া। রাম মন্দির খুব একটা নেই আমাদের সমাজে, এখানে হচ্ছে, আমার ইন্টারেস্ট ছিল এবং এরা বারবার ফোন করার ফলে আমি বললাম আমি আসবো অবশ্যই। সেখানেই যাচ্ছি আজকে। গ্রামটার একটা বড় ইতিহাস লুকিয়ে রয়েছে, সেটাও অবশ্যই এক্সপ্লোর করবো এবং সেটাও শুনবো সবার কাছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে সবার। আমরা মন্দিরে চলে এসেছি, মন্দিরে পুজো পাঠ চলছে। এখানে 3-4 জন বসে পুজো পাঠ করছেন। নিচে হোম যজ্ঞ হচ্ছে। একটু পরেই এই ভিতরে যে মন্দিরটার গর্ভগৃহ আছে, মানে করা রয়েছে, সেখানে রামের মূর্তি প্রতিষ্ঠা হবে, সেই মূর্তিও রাখা রয়েছে। সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি। গ্রামটির নাম কেন ধ্বজামণিপুর, তার একটা ইতিহাস রয়েছে। আসলে একটা সামন্ত রাজ্য ছিল সুপুর, সেই সময়কার ধবল রাজাদের রাজ্য ছিল। সেখানে ছিলেন ছকুলাল চৌনি, ব্রাহ্মণ ছিলেন, শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন তিনি, রাজার পরামর্শদাতা ছিলেন, আদতে ছিলেন পাঠক, পরে তারা চৌনি উপাধিটি পান। কিন্তু একটা সময় ছিল ছকুলালের সাথে এই রাজার একটা মতবিরোধ হয় এবং তিনি রাজ্যসভা ত্যাগ করে সেখান থেকে চলে যান। তারপরে তিনি যান, মল্ল রাজাদের আপ্যায়ন পান, সেখানে যেয়ে বসবাস শুরু করেন। তারপর থেকে শুরু হয় এই ধবল রাজাদের বিপত্তি। রানীমা বুঝতে পারেন যে কেন বিপত্তি হচ্ছে, তিনি দূত পাঠান, ছকুলাল চৌনিকে চেষ্টা করেন বোঝানোর, এবং রানীমার অনুরোধ আর ছকুলাল চৌনি ফেলতে পারেননি। তিনি ফিরে আসার জন্য মনস্থ করেন, তারপর ফিরে আসেন এবং এই ধ্বজামণিপুরেই ফিরে আসেন। এবং সেটা কেন ধ্বজামণিপুর, এর পরের ইতিহাসটা বলছি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি ধ্বজামণিপুর গ্রামে, আমি বলেছিলাম যে ধ্বজামণিপুরে আমি আসবো, সেই ধ্বজামণিপুরে পৌঁছেছি। পুজো চলছে আমার সামনে, এখানে কমিটির যারা আছেন, গ্রামের মানুষ, তারা সবাই দাঁড়িয়ে রয়েছেন। মানে রাম মন্দিরটা কত দিনের, কিভাবে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল একটু জেনে নিই। যে রাম মন্দির আমাদের সমাজে খুব একটা নেই। রঘুনাথ মন্দিরের বা কৃষ্ণের রূপের প্রতিষ্ঠা হয় চারদিকে, প্রত্যেকটা গ্রামে রয়েছে সেই মন্দির, কিন্তু রাম মন্দির কোথাও নেই। রাম মন্দির এখানে, সেই কারণে আমার আশা যে রাম মন্দিরের নতুন করে প্রতিষ্ঠা হবে এবং এদের অনেক পুরনো এই রাম মন্দির। কি নাম আপনার? বিকাশ চৌনি। বিকাশ চৌনি। রাম মন্দিরের ব্যাপারে একটু বলুন। রাম মন্দির সম্পর্কে 100 বছর পুরনো আমাদের। তো আমাদের প্রয়াস কৃষ্ণদাস চৌনি মারা গেছেন, ওনার অনুপ্রেরণা অনেক কিছু কাজ হয়েছে। হ্যাঁ, 100 বছরের উপরে হয়ে গেল। 100 বছরের উপরে। তো ধ্বজামণিপুর গ্রাম 300 বছরের বেশি প্রাচীন। এই গ্রাম মোটামুটি চৌনি, আমরা আমাদের অরিজিনাল যে পদবী সেটা ছিল পাঠক। উড়িষ্যার বীররামচন্দ্রপুরে আমাদের গ্রাম ছিল। তারপর ঘটনাক্রমে সেই ইতিহাসের যে একবারে 1243 সালের ব্যাপারটা, সেখান থেকে আস্তে 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 খাতড়ার রাজার এখানে এসে তারপর আমাদের এখানে চৌনি একটা উপাধি দেওয়া হয়। অরিজিনাল আমাদের পাঠক উপাধিটাই ছিল। তারপর আমাদের পূর্বপুরুষ চৌকু চৌনি এই গ্রাম প্রতিষ্ঠা করেছিলেন। এই গ্রাম বললাম 3 শতাধিক বছরের পুরানো। তারপর এখানে প্রতিষ্ঠিত হলো আমাদের কুলদেবতা রঘুনাথজিও, সেটা 103 বছর হয়ে গেল। এখানে সেই মন্দির প্রতিষ্ঠার পর আমরা 103 বছর পরে এই 1432 সালে সেই মন্দিরটা আমরা সংস্কার করে নতুনভাবে মন্দির তৈরি করলাম। সেই মন্দিরে মানুষের সহযোগিতা স্বতঃস্ফূর্ত। মন্দিরটা কতদিনের হলো, মানে যে মন্দিরটা আজকে এখন আপনারা করছেন? ওটা 103 বছরের পুরনো। হ্যাঁ, আরেকটা আপনার রঘুনাথ সায়ের বোধহয় একটা রঘুনাথ সায়ের আছে। রঘুনাথ সায়ের যখন রঘুনাথ মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, তখনই আমাদের পূর্বপুরুষরা রঘুনাথ সায়েরও করেছিলেন। আর তার সাথে আমরা আরেকটা বাঁধ ছিল রঘুনাথ সায়ের, ছোট রঘুনাথ সায়ের, মানে রূপোর বাঁধ বলে, সেই বাঁধটাও আজ প্রতিষ্ঠিত হচ্ছে। আপনি যে বীররামচন্দ্রপুরের কথা বললেন, আমি বোধহয় 1 নম্বর লোক যে বীররামচন্দ্রপুরে যে ঘুরে এসেছি। আমার কাছে এখনো বীররামচন্দ্রপুরের মাটি রয়েছে আমার শ্বশুর বাড়িতে। আমি বীররামচন্দ্রপুর গেছিলাম আমার মিসেসকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে। বীররামচন্দ্র ঘুরতেই ওইখানটা দেখতে যেতে হয়, সাক্ষী গোপাল থেকে আর একটু ভিতরে। তো আমি গেছিলাম, পুরো গ্রামটাতে ঘুরেছি আমি। অদ্ভুত সুন্দর একটা গ্রাম, কিন্তু তারা এখন অব্দি সেই অস্তিত্ব, মানে আমি অনেককে জিজ্ঞেস করেছি, তারা কেউ জানে না ওখান থেকে মাইগ্রেট হয়েছে কিনা আমরা। যাই হোক, কিন্তু বীররামচন্দ্রপুর থেকে এসেছি এই তথ্য আমি পেয়েছিলাম বলে বীররামচন্দ্রপুর আমি নিজে গেছিলাম। আমাদের যারা পূর্বপুরুষ যারা ছিলেন, মানে পিতামহ প্রপিতামহ, তারা সবাই বলতে আমরা বীররামচন্দ্রপুর থেকে আসি। এই জন্য
ওই আশেপাশের যত টাইটেল আছে সব টাইটেল গুলো আমাদের সঙ্গে ম্যাচ করে, সবগুলোই। আশেপাশে যতগুলো গ্রাম আছে, আমি যতগুলো গ্রাম গেছি ওখানে আশেপাশে, সব গ্রামগুলোর দেখেছি টাইটেল গুলো প্রত্যেকটা ম্যাচ করে। সম্ভবত তাই হয়েছে। এমনকি সিমলাপালের রাজা, তিনিও বীররামচন্দ্রপুরের মানে থেকেই আসা, শ্রীপতি মহাপাত্র বীররামচন্দ্রপুরের পাশের থেকে আসা আর কি। তো ফলে একটা ওখানে সাক্ষী গোপাল মন্দিরটাও প্রতিষ্ঠা, এবং সেই জন্য একটা মত আছে যে সাক্ষী গোপাল মানে হচ্ছে কৃষ্ণের একটা রূপ। সেই জন্য আমাদের প্রত্যেকটা উৎকল গ্রামে দেখবেন কৃষ্ণের কোনো না কোনো রূপে পূজা পায়। নিত্য পুজো যেটা হয় সেটা হয় কৃষ্ণ কিংবা রঘুনাথজিও কিংবা যে নামে দামোদরজিও, কৃষ্ণের কোনো একটা রূপে। সেই কারণে হয়তো অনেক পুরোনো গ্রাম, মানে আমার অন্তত জানা ছিল না, আমি কখনো আসিনি ধ্বজামণিপুর। আশেপাশে কেলাপাথর আছে, আর কোন গ্রাম রয়েছে আশেপাশে? কেলাপাথর তো জানি, নীলাপাথর আছে, উগান পাথর আছে, ভোগড়া আছে, কুসুমডাঙ্গা আছে। এখান থেকে আর একটু দূরে হিড়বান। হিড়বানটা সবাই জানে, হিড়বান গ্রামটা, এটা বোধহয় হিড়বান ব্লকেই পড়ে। হিড়বান ব্লকে পড়ে। এই এখানে এসে যাকে পেয়েছি, ধন্যবাদ আপনাদেরকে যে আমাকে আমন্ত্রণ করেছেন আপনারা এখানে আসার জন্য, এবং আমি আসতে পেরে প্রচন্ড খুশি হয়েছি। ধন্যবাদ আপনাকেও, আপনি যে উপস্থিত হয়েছেন, অশেষ ধন্যবাদ আপনাকে। দুর্গা মানে 1330 দুর্গা মন্দিরও রয়েছে এখানে। ওরা কি সেজেছিস? রাম রাম সীতা। রাম আর সীতা? এই সীতা সেজেছে নাকি? হ্যাঁ। হ্যাঁ? কি করছো সেজে? ঘুরছি। কি নাম? শ্রাবন্তী চৌনি। জোরে বলো। শ্রাবন্তী চৌনি। তোমার? শ্রেয়া চৌনি। এরা রাম আর সীতা সেজে মন্দির চত্বরে ঘুরে বেড়াচ্ছে। ভালো লাগছে দেখে, এদের উৎসাহ দেখে, এবং এরাও দেখলাম বেশ হাসি মুখে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। হরিচৈনী এক বিখ্যাত খোলবাদক ছিলেন। একটা সময় তিনি যত চারদিকে হরিনাম হতো কাঁপিয়ে বেড়াতেন স্টেজ। তার বাড়ি ঢুকছি আমি। এই পবিত্র ভূমিতে আসতে পেরে খুব ভালো লাগছে। এই যে হরিচৈনীর ছবি দেখছেন, অনেক পুরনো, তখন ছবির প্রচলন ছিল না এতটাই। একটা ছবি পেলাম দেখতে, ওনার বাড়িতে টাঙা রয়েছে সেটাই, এবং মানে অনেক দিন পর দেখলাম মুখটা, তবু পরিচিত মনে হলো। আমি 2-3টে শো ওনার দেখেছি, আমার সৌভাগ্য হয়েছিল ওনার 2-3টে শো দেখার। হরিচৈনী আমরা খুব জানতাম আর কি, মানে আমিও ছোট সময় হরিচৈনীর কি 1-2বার পেয়েছি আমি, তখন অনেক ছোট আমরা। তার এখনো ওই খোল বাজানোর যে ধাপ, মানে পা তুলে যে স্টেপটা দিতেন, এখনো অব্দি সেটা কিংবদন্তির পর্যায়ে পৌঁছেছিল সেটা। এবং তারই ছেলের পাশ সামনে দাঁড়িয়েছে, তার এখানে জন্মভূমিতে, তার বাড়ির কাছে। আমার সৌভাগ্য যে আমি সেই জায়গায় এসে পৌঁছেছি। আপনার নামটা কি? সুভাষ চৌনি। সুভাষ চৌনি। আপনি কি খোল বাজান কখনো? মানে খোলে হাত দেন? একটু করি, সবকিছুই করি বাবা, কিন্তু আশীর্বাদে কিছু করি। কিছু তাহলে করেন? শিক্ষকতা করতে হবে। না, সে টিচারই করেন, সেটা তো ঠিক আছে। মানে এমনি বলে খোল- দিকটা একটু করলাম। খোল বাজানোর তে নেশা আপনার, মানে আপনার বাবার যে নেশাটা ছিল সেটা আপনি পাননি একটু? পারিনি। কিন্তু আমার সৌভাগ্যবান যে এখন আজকের দিনে যদি হরিচন্ডী বেঁচে থাকতেন, আমি জানি না এখন যে পরিমাণ হরিনাম বা রাধানাম গ্রামে গ্রামে হয়, এখন বেঁচে থাকলে উনি কি করতেন আর কি, মানে তাকে কিভাবে বরণ করা হতো। কারণ যে সময় উনি রাজত্ব করেছেন একটা সময়, সে সময় কিন্তু কমিউনিকেশন অত্যন্ত খারাপ ছিল, গ্রামে গ্রামে খুব একটা হরিনাম হতো না, কিন্তু এখন পাড়ায় পাড়ায় হরিনাম হয়। এখন যদি উনি বেঁচে থাকতেন, আমি বলতাম যে উৎকল সমাজের একটা ইতিহাস তৈরি করতেন আর কি হরিচন্ডী। আমি এসেছি রঘুনাথ সাহেরে, সেটারও প্রতিষ্ঠা চলছে। আমি বাঁধের প্রতিষ্ঠা খুব একটা দেখিনি, আজকে এসেছি এখানে। দেখেন পুরো বাঁধটা জুড়ে এই যে পৈতের মতো সুতো দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে পুরো পুকুরটা, এবং সেটা আমার মানে দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। এত বড় পুকুরকে পুরো সুতো দিয়ে 3টে না 4টে ঘি দিয়ে এটা এই পুকুর থেকে 3বার প্রদক্ষিণ করা হচ্ছে সুতাটা। পুরো মানে এটা 3বার ধরে প্রদক্ষিণ করা পুরো সুতোটা। হ্যাঁ। আচ্ছা, মানে পুজো, এটা পুজোর সুতো? পুজোর জন্য। পুজোর জন্য। এটা এইখানে এই পুকুরটা প্রতিষ্ঠিত হচ্ছে। হ্যাঁ। ওই বড় পুকুরটা প্রতিষ্ঠা হয়েছিল আগে, পূর্বপুরুষেরা করেছিল, আর এইটা হচ্ছে আজ এই বছর হচ্ছে। পুকুরের প্রতিষ্ঠা চলছে, পুরো মন্ত্রোচ্চারণ করে পুকুরের প্রতিষ্ঠা চলছে। 3জন বসে রয়েছেন এখানে, মাঝখানে একজন পাঠ করে যাচ্ছেন। এটা হচ্ছে এই বড় পুকুরটা, এদের এই বড় পুকুর, যেটা এখন সংস্কার হয়নি, সংস্কার করতে চাইছে এরা। অত্যন্ত গভীর পুকুর, প্রচুর তাল গাছ ছিল, বলছে প্রায় 4-5 তাল গাছ ছিল দুটো সাইডে মিলে। সেই গাছগুলোকে কেটে ফেলা হয়েছে কারণ পুকুরটা সংস্কার করার জন্য। আবার রঘুনাথ সাহেরে, মানে যেটা আজকে চলছে প্রতিষ্ঠা রঘুনাথ সাহের, আমি যেটা বলছিলাম একটু আগে, যে মন্দির প্রতিষ্ঠা দেখেছি আমরা, বিভিন্ন রকম মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছে, পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে, কিন্তু পুকুরের প্রতিষ্ঠা অন্তত আমি দেখিনি আমার জন্য। হয়তো হয় 2-1 জায়গাতে,
কিন্তু খুব একটা পুকুর প্রতিষ্ঠা নাম শোনা যায় না। আগেকার দিনে খুব হতো পুকুর প্রতিষ্ঠা, কারো কোনো বয়স্ক ভদ্রলোকের নামে, বয়স্কার নামে, কোন দিদি দাদু এদের নামে পুকুর প্রতিষ্ঠা হতো, কিন্তু রিসেন্ট আমি কোথাও দেখিনি। কিন্তু আজকে এই ধ্বজামণিপুরে এসে দেখছি রঘুনাথ সায়ের নাম এবং প্রতিষ্ঠা হচ্ছে। এটা একটা ছোট পুকুর, এর পাশে রয়েছে বড় পুকুর, তো মানে দুটোই রঘুনাথ সায়ের নাম দিয়েছে এরা। এটাকে সংস্কার করা হয়েছে, নিচেরটা এখনো সংস্কার করেনি। অত্যন্ত গভীর পুকুর, প্রচুর মাছ চাষ হয় এবং সেই মাছ দিয়ে এরা মন্দিরের বা কাজ কিংবা যেসব 16 আনার কাজ হয় তা সেগুলো করার চেষ্টা করে। আমি যে একটু আগেই বলছিলাম যে এই প্রত্যেকটা গ্রামেই কিন্তু এক একটা করে বড় বড় পুকুর রয়েছে। মানে আগেকার দিনের বুড়োরা এই পুকুরগুলো খনন করতো বা ম্যান পাওয়ার দিয়ে। একটু আগে কথাই হচ্ছিল আমার অরিন্দমের সাথে যে ম্যান পাওয়ার দিয়ে এরা খনন করতো সে সময়। আজকের দিনে ভাবা যায় না, এখন জেসিবি টেসিবি লাগিয়ে হয়তো পুকুর, এত বড় পুকুরও তাও হচ্ছে না। সেই পুকুরগুলো কিন্তু আমরা নষ্ট করে দিচ্ছি প্রত্যেকটা জায়গাতে। পুকুরগুলো নষ্ট করছি সামান্য সামান্য স্বার্থের বিনিময়ে এবং খুব মানে নিজেরা ভাইদের মধ্যে ক্যাচাল লেগে এই পুকুরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমার নিজস্ব আবেদন থাকবে, আজকে ধ্বজামণিপুরে এসে এটা হয়তো আমাকে একটা চোখ খুলে দিয়েছে, দয়া করে পুকুরগুলো রাখার ব্যবস্থা করুন। ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু ক্ষমা করবে না। যে পুরনো প্রজন্মে আমাদেরকে এত বড় বড় একটা গিফট দিয়ে গেছে পুকুরগুলো, যেগুলো আগামী দিনের জন্য অ্যাসেট, সেগুলোকে দয়া করে নষ্ট করে দেবেন না। ছোট ছোট স্বার্থের জন্য সেগুলোকে নষ্ট করবেন না, অন্তত সেগুলোকে থাকতে দিন। সেগুলোকে পারেন তো পুনঃসংস্কার করুন, কমিটি করে পুনঃসংস্কার করুন। এরা যেরকম করেছে সেটা এরা হয়তো আই ওপেনার হবে প্রত্যেকটা গ্রামের জন্য, যে অন্তত পুকুরকে এইভাবে সংরক্ষণ করে রাখা যায়। ধন্যবাদ। খাবারের জায়গাতে এসেছি, বাকি ইতিহাসটা বলে আজকের ভিডিওটা শেষ করব। এই অত্যন্ত ক্ষতি হয়ে যাওয়ার জন্য রানিমা সিদ্ধান্ত নেন যে আবার এই চকুলাল চৌনিকে এখানে ফিরিয়ে নিয়ে আসবেন। তিনি তার সাথে যোগাযোগ করেন এবং নিয়ে আসেন, তার মান ভাঙান, নিয়ে এসে এই জায়গাটাতে দেন। এটা তার পৈতৃক সম্পত্তি ছিল, বাপের বাড়ির সম্পত্তি তিনি পেয়েছিলেন। তো ধ্বজা দিয়ে, মানে পালকির যে ধ্বজা সেটাকে ভেঙে ধ্বজা দিয়ে তিনি কেটে দিয়েছিলেন পুরো মৌজাটা, সেই জন্য ধ্বজা। এবং তার রানিমার নাম ছিল মণি, তাই ধ্বজামণিপুর। অত্যন্ত ভালো গ্রাম, ভালো লাগলো প্রত্যেকের ব্যবহার, প্রত্যেকের আচার আচরণ, প্রত্যেকের ভালো লাগলো আমার। মানে আমার নিজস্ব, আমি খুব সন্তুষ্ট এদের কাছে এসে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। পারলে এটাকে শেয়ার করে এবং লাইক করবেন, ফলো করবেন পেজটা এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকুন, সবাই এক থাকুন, সবাই আবার একত্রিত হয়ে এক জায়গায় হয়ে পারস্পরিক আদান প্রদান হোক, এটাই আমার কামনা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।